বন্যা কেড়ে নিয়েছে কক্সবাজারের ৪৩,০০০ কৃষকের জীবিকার ভরসা। ত্রাণ নয়, দ্রুত কৃষি পুনর্বাসন চান ক্ষতিগ্রস্তরা। বীজ ও চারা সরবরাহের উদ্যোগ। শেষ দিনে গভর্নরের সঙ্গে বৈঠকে ঢাকা সফররত IMF প্রতিনিধি দল। নতুন ঋণের সম্ভাব্যতা যাচাইয়ে চলছে আলোচনা। কর জিডিপির অনুপাত বাড়ানোর চাপ। বিদায়ী অর্থবছরে পণ্যের রপ্তানি আয় কমলেও আলো দেখিয়েছে সেবা খাত। বেশি প্রবৃদ্ধি হয়েছে সমুদ্র ও সড়ক পরিবহনে, গতি হারিয়েছে আকাশপথ। চিংড়ির রেণু পরীক্ষার ল্যাব থাকলেও নেই টেকনিশিয়ান। সাতক্ষীরায় বছরে ক্ষতি কয়েক কোটি টাকা, আগ্রহ হারাচ্ছেন চাষিরা। জনবল চেয়ে কর্তৃপক্ষকে চিঠি। এবং আন্তর্জাতিক গেটওয়ে পেপ্যাল কিনতে $5,300 কোটি প্রস্তাব। আগ্রহী মার্কিন জায়ান্ট স্ট্রাইপ ও অ্যাডভেন্ট ইন্টারন্যাশনাল। রেকর্ডের পথে TSMC। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। বন্যার পানি নেমেছে, কিন্তু শুকায়নি কৃষকের চোখের জল। কক্সবাজারে ৪৩,০০০ কৃষকের কাছে এই বন্যা কেবল ফসল নয়, কেড়ে নিয়েছে জীবিকার ভরসাও। তাদের দাবি ত্রাণ নয়, দ্রুত কৃষি পুনর্বাসন। আর কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্ত কৃষকদের বীজ ও চারা সহায়তা দিয়ে দ্রুত চাষে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। এক বছরের স্বপ্ন ছিল ইসমাইল মাহমুদের। চারকানি জমিতে ৮ লাখ টাকা ব্যয়ে চাষ করেছিলেন ৩ ধরনের শাকসবজি, কিন্তু কয়েকদিনের বন্যায় ভেসে গেছে সেই স্বপ্ন। পানি নেমেছে, তবে জমি জুড়ে এখন শুধু পৌঁছে যাওয়া ফসল আর লোকসানের দীর্ঘ হিসাব। কলমি শাক, নারী শাক, পুঁই শাক সবগুলো নষ্ট হয়ে গেছে। এখন আমি কি করব? ৮-৯ লাখ টাকা খরচ করছি মাটি থেকে, এখন সবগুলো নষ্ট হয়ে গেছে। ইসমাইলের মতো একই পরিণতি কক্সবাজার সদর, রামু, চকুরিয়া, পেকুয়া ও মাতামুহুরি এলাকার শত শত কৃষকের। সবজির ভান্ডার খ্যাত এই অঞ্চলের বিস্তীর্ণ কৃষি জমি টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে যায়। 9 দিন পর পানি নেমেছে, কিন্তু মাঠ জুড়ে এখন শুধু নষ্ট ফসল আর অনিশ্চিত ভবিষ্যতের ছবি। কমপক্ষে 2-3 লক্ষ টাকার বীজ তেলা নষ্ট হয়ে গিয়েছে। খাতকালা শেষ হয়ে গেছে, পানি বন্যা শেষ হয়ে গেছে। এখন 10 লাখ পর্যন্ত মানে হয় ক্ষতি হয়ে ধান, চাউল, শাক সবজি, মাছ কাজ ভেঙে গিয়ে আর 8-10 দিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, এখনো মাঠে কৃষি কর্মকর্তাদের দেখা মেলেনি। তাদের দাবি ত্রাণ নয়, দ্রুত কৃষি পুনর্বাসন ও ঘুরে দাঁড়ানোর সুযোগ। একই সঙ্গে ভবিষ্যতে এমন সংকট এড়াতে সরকারের কার্যকর ও স্থায়ী পদক্ষেপ চান তারা। মাঠে কোনো কৃষি কর্মকর্তাকে দেখি নাই। অবশ্যই কৃষি কর্মকর্তা এবং যারা কৃষি অফিসার আছে তাদেরকে এগিয়ে আসা উচিত। আমাদের আসলে ত্রাণের দরকার নেই। আমরা সরকারের কাছে চাই যে আমরা যেন খুব দ্রুত ঘুরে দাঁড়াতে পারি। তবে কৃষি বিভাগের দাবি, ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের বীজ চারা সহায়তা দিয়ে দ্রুত পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই মুহূর্তে কৃষকদেরকে এই ক্ষতি পুষিয়ে নেওয়া যেটি আমার বলা হচ্ছে, যেহেতু আমাদের আমনের এখনও আমাদের সময় আছে, তাদেরকে হচ্ছে আগাম একটু বীজতলা করার জন্য খুব অতি তাড়াতাড়ি আমরা পরামর্শ দিচ্ছি। তথ্য বলছে এবারের বন্যায় কক্সবাজারের ৪৩,০০০-এর বেশি কৃষক এবং ৪,২১১ হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দর্শক, বন্যার ক্ষতি ও এর প্রভাব নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন কৃষিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ সদরুল আমিন। স্যার, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, থ্যাংক ইউ, ধন্যবাদ। জি স্যার, আমরা প্রতিবেদনও যেমনটা দেখছিলাম যে বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষত চিহ্নগুলো আরো বেশি স্পষ্ট হচ্ছে। কৃষকের ৪৩,০০০ কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনার কাছ থেকে জানতে চাই, এই বন্যায় মোটামুটি মোটা দাগে কৃষকরা আসলে কোন ধরনের বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে? আমাদের এই যে দক্ষিণ পূর্বাঞ্চল সহ দক্ষিণাঞ্চলে বর্তমানে যে বন্যাটা এবং যে সময় হয়েছে, এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের ধানের চারা এবং সবজি বাগান এবং সাময়িকভাবে যেগুলি স্বল্পমেয়াদী ফলের বাগান, এবং চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে সবজিটা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ধানের চারা যারা লাগায়, এখন যদি বীজ লাগানো হয়ে থাকে তাহলে বীজের খুব ঘাটতি দেখা দিবে। আর একটা হবে এখন যেটা, যে সার যা দেওয়া হয়েছিল, সার তো বেশিরভাগ ওয়াশ আউট হয়ে গেছে। মাছ তো চলেই গেছে, জমির সারটাও ওয়াশ আউট হয়ে গেছে। ইতিমধ্যে এখনই দ্বিতীয়বার সার দিতে হবে,
চারা দিয়ে চারা লাগানো লাগবে, এবং চারা লাগানোর আগে যে সবজির জমিগুলিতে একটু গভীরভাবে ড্রেন করে পানিটা নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। আমাদের হাতে সময় খুব কম, তবুও যদি আরও 10-15 দিন দেরি হয়ে যায় তাহলে আমাদেরকে কিন্তু ভ্যারাইটি সিলেকশন করতে হবে, যেটা লেট রূপা আমন যেটা, সেটা লাগানো লাগবে। আর ইমিডিয়েট চারার ব্যবস্থা একটু উঁচু জমিতে এক্ষুনি চারার ব্যবস্থা করতে হবে। এবং সরকার যেটা করতেছে, কৃষি বিভাগের সাথে আলাপ করিয়া এই যে ফার্মার্স কার্ডে যে ইনপুট দেওয়া আছে সেটা অবশ্যই রিপিট করতে হবে, কারণ অনেকের ইনপুট নিয়ে জমিতে ফেলানোর পরে এটা শেষ হয়ে গেছে। এই যে ফার্মার্স কার্ডে যে সুযোগ সুবিধাগুলি আছে এগুলি কোনো কোনো স্থানে বাড়াইয়া দেওয়া লাগবে। এবং সবজিতে এখন এই পানিটা দেওয়ার সাথে সাথে রোগ পোকা দেখা দিবে খুব, সেই জন্য একটা বালাইনাশক স্প্রে করতে হবে, সেই ব্যাপারেও তাদেরকে পরামর্শ দিতে হবে। আর কৃষি রিপোর্টিংটা একদম সরেজমিন পর্যায়ে থেকে রিপোর্টিংটা করতে হবে, যাতে এক্স্যাক্টলি যারা নীতি নির্ধারক আছে তারা সিদ্ধান্ত নিতে পারে। তবে ইতিমধ্যে অনেক হয়ে গেছে জানাজানি। আমাদের এখন এই মুহূর্তে ধানের চারা তৈরি করা, দ্বিতীয়বার ধানের চারা লাগানো, সবজির জমিটা পরিচর্যা করা, সবজিতে সার দেওয়া, বালাইনাশক দেওয়া এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করা, এগুলি হলো এখন মেইন। এখন কৃষককে অবশ্যই জমিতে থাকতে হবে। সরকারি অফিসার যারা আছে, কৃষি অফিসার, তারা যাতে খুব বেশি প্রয়োজন না হলে ছুটিতে না যায় সেই জন্য সেটা খেয়াল রাখতে হবে। এমনকি শুধু কৃষি অফিস না, এবং গবেষণা যারা আছে লোকালি, বিশেষ করে কুমিল্লায় আমাদের কৃষির 8-10টা অফিস আছে, যেখানে কৃষি অফিসার আছে। তাদের সবাইকে কৃষকের স্বার্থে এখন সবাইকে মাঠে কাজ করার সুযোগ করে দিতে হবে। স্যার, একটু যুক্ত করতে চাই, আপনি বলছিলেন যে আমাদের হাতে সময় একদমই কম, এবং এখন এই সময়ের মধ্যে যদি রিকভার করা না যায় তাহলে কৃষি খাতে কি প্রভাব পড়তে পারে? না, আমি সময় বললাম কম এই জন্যে যে আমাদেরকে এই মুহূর্তে কারণ এই যে রূপা আমন লাগানো এবং এই যে সামার ভেজিটেবল যেটা আমরা ওয়ার্ল্ডে 5 নম্বর হয়ে গেছি, এটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য বলছি যে এটা দেরি হইলে আর এটা করা যাবে না। আর যদি এগুলি করা না যায় তাহলে ধরে নেন যে এই যে ইন্টেন্সিভ এরিয়া, কুমিল্লা, ফেনী এবং চট্টগ্রামের কিছু এরিয়া আছে, এটা ইন্টেন্সিভ ভেজিটেবল এরিয়া, যেখান থেকে বলতে পারেন প্রায় সারা দেশের অর্ধেক সবজি এখান থেকে সরবরাহ করা হয়। সুতরাং বুঝতেই পারতেছেন কত বড় ক্ষতি হবে এটা। সুতরাং এখন আমাদের হাতেও সময় নাই, অন্য কোনো চিন্তা করার সময় নাই। আমাদেরকে এখন এই সার, বীজ এবং মানুষ, যন্ত্রপাতি নিয়ে আমাদেরকে মাঠে নেমে যাওয়া। তাছাড়া এখন পাটেরও দাগ দিতে হবে, পাটেরও দাগ দিতে হবে। সুতরাং আমাদেরকে এখন এই প্রাকৃতিক কাজ, এরকম সমস্যা আসবেই, সেই সমস্যা আমাদেরকে সবাই মিলে এইভাবে সমাধান করতে হবে। একদম, আমরা করণীয় কি সে বিষয়ে কথা বলবো, তার আগে একটা কথা বলতে চাই। যখনই এরকম প্রাকৃতিক দুর্যোগ আসে তখন এটি প্রকৃতির ইচ্ছা, এইরকম একটি বিষয়ের উপর দিয়ে চাপিয়ে দেওয়া হয়। মনুষ্য সৃষ্টি কিছু বিষয় তো আছে যে কারণে এইরকম প্রাকৃতিক দুর্যোগগুলো আরো বেশি আকারে প্রত্যেক বছর আসছে, সে বিষয়ে কিছু বলতে চান? যে এটা একদম ঠিক। কারণ হলো এইবারের বন্যার যে কারণটা, সেটা আমরা রাগডাক করার দরকার নাই। আমাদের যে ভুল পরিকল্পনা রাস্তাঘাটের এবং ব্রিজ করা, নানা রকম পরিকল্পনা পৌরসভার, সবটা ফ্লাডের জন্য দায়ী। আমাদের নিজস্ব ভুল পরিকল্পনা অনেকটা দায়ী এই কাজের জন্যে। আর একটা হলো, এর আগে আমাদের একটা বর্তমানে যে সমস্যা হচ্ছে, এই যে বন্যা হওয়ার পরে যে কৃষককে যে দক্ষতার সাথে কাজকর্ম করবে, আমাদের অভিজ্ঞ কৃষক কমে গেছে। এবং আমাদেরকে অবশ্যই কৃষককে ইন্টেন্সিভভাবে ট্রেনিং দিতে হবে, যাতে এই ত্রাণ দুর্যোগ নিয়ে তারা যেভাবে কাজ করবে এটা। আর সামনে যেটা ক্ষতি হবে সেটা হলো প্রোডাকশন কমে যাওয়ার পরে দাম বাড়বে, আমদানি বেড়ে যাবে, এইগুলি হবে। এবং এটা হবে কৃষির জন্য খুবই। আর চলতি বছরে আমার মনে হয় ওই রকম বাফার বাজেটও কৃষিতে নাই যে কৃষককে রক্ষা করা যাবে। একমাত্র কৃষক কার্ডের অনুদান যেটা আছে, এছাড়া কৃষির হাতে তেমন কিছু নাই। কিন্তু আমাদেরকে আমাদের নিজস্ব যে জাত ভ্যারাইটি ছিল সেগুলিও নাই। আমাদেরকে হাইব্রিডের উপরে নির্ভর করতে হবে। এক কথায় আমাদেরকে এখন নিজেদেরকে মাঠে নামতে হবে,
মাঠে নামতে হবে, মাঠে কাজ করতে হবে, যা আছে তাই নিয়ে নামতে হবে। কে দিবে কে না দিবে চিন্তা করার আর সময় নাই এখন, কারণ এটা হলো জুলাই মাস। জুলাই মাস হলো কৃষির জন্য একটা সাংঘাতিক ক্রিটিক্যাল সময়। এটা আউশ ধান কাটা, ধানের চারা তৈরি করা, চারা রোপণ করা, তারপরে আবার অন্যায় শাকসবজি, এখন শাকসবজির চারা রোপণ করা, তোলা, মাচায় দেওয়া, যত্ন করা, তারপরে রোগ পোকা সবগুলো সমন্বয়ে বলা যায় যে এই জুলাই আগস্ট মাস, এই মাসগুলি হলো এখন ইন্টেন্সিভ কৃষিকাজের মাস। এবং এর মধ্যে যে বন্যাটা হলো, এটা এমন হইতো যদি এটা হইতো আরো দক্ষিণ দিকে, যে এই শুধু ধান হইতো, তাহলে অনেক সময় ধানের উপরে এতটা ক্ষতি হইতো না। কিন্তু এখন যেটা আছে, আমরা তো সব হাইব্রিড এবং উচ্চ ফলনশীল ধান লাগাই। আমাদের আগের লম্বা জাতের ধান তো আর নাই, এখন সব খাটো জাতের আধুনিক জাতের ধান। এই ধানগুলির পরিচর্যা আলাদা, সেটা কৃষি বিভাগের যারা কর্মকর্তা আছে তারা রেগুলার ট্রেনিং নেয়, রেগুলার তারা জানে। কিন্তু এখন কাজটা হচ্ছে সবাইকে মাঠে নেমে যাওয়া। আলাপ তো আছেই, আলাপ সহ সবাইকে মাঠে নেমে যাওয়া এবং মাঠে নেমে গিয়ে কৃষককে সাথে নিয়ে কাজ করা এবং তাদের সাপোর্ট মেটেরিয়াল যেগুলি আছে, ইনপুট, সেগুলি দেওয়া। এখানে কোনো কার্পণ্য করা চলবে না। জি, ভবিষ্যতে এমন সংকট, এমন কিছু যে দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ আসবে, কিন্তু কিছু কিছু বিষয় যেমন বলা হয় যে হাওরের মাঝখানের রাস্তা কিংবা কক্সবাজারের ট্রেনের যে লাইন, সবকিছু মিলে এগুলোকেও একটু বড় অংশে দায়ী করা হয়। ভবিষ্যতে এমন সব সংকট এড়াতে এই ধরনের পরিকল্পনা থেকে সরকার কি শিক্ষা নিতে পারে বা কি উদ্যোগ নিতে পারে? যে আমি তো সেটাই বললাম যে আমাদের নিজেদের পরিকল্পনা তাই আছে। এই জন্য এই যে মিঠামইনের দিকে ওখানে হাওরে অনেক কিছু বাঁধ দেওয়া হয়েছে। তারপরে যে চট্টগ্রাম থেকে যে রেল লাইনটা গেছে কক্সবাজার, এই কক্সবাজার, এগুলির ফিজিবিলিটি স্টাডি, অন্যান্য এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স, এগুলি এত দুর্বলভাবে নেওয়া হয়েছে যেগুলি আমাদের গলার কাটা হবে। এখন তো আমি তো চিটাগাং ছিলাম বহুদিন, সেখানে চন্দনাইশে এইবার যে ফ্ল্যাটটা দেখলাম, এরকম ফ্ল্যাট তো অতীতে কোনোদিন হয় নাই। চন্দনাইশ, তারপরে বাঁশখালী যে ইয়েগুলি হয়েছে, এমনকি হাটাদারি তো ফ্ল্যাট হয়ে গেছে, কুমিল্লা তো আছেই, এগুলি ফ্ল্যাট হয়ে গেছে। এগুলি বেশিরভাগই পানি আটকায় গেছে। এগুলি করা যাবে না। এবং এই সমস্ত ত্রাণের সাথে আগে কৃষি মন্ত্রণালয় সরাসরি জড়িত ছিল। এখন আর এই যে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড বা অন্যান্য কৃষি বিভাগকে এরা অনেকটা আইসোলেট করে ফেলছে কৃষি মন্ত্রণালয়কে। এই জন্যে কৃষির স্বার্থটা ওই সমস্ত ক্ষেত্রে খুব বেশি একটা দেখা হয় না। এমনকি আমি বলবো যে আপনাদের যারা ওই রিপোর্ট করেন, সাংবাদিক আছেন, তারা এমনভাবে সাহিত্য দিয়া রিপোর্ট করেন, ফ্লাডের রিপোর্ট করেন সাহিত্য দিয়ে। এটা হয় না। ফ্লাডের রিপোর্ট কৃষির জন্য হইলে কৃষির কারিগরি তথ্যগুলি উল্লেখ করে রিপোর্টিং করতে হবে, তাহলে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। যে কোনো তথ্য থাকে না, বলা হয় যে 50 বছরের রেকর্ড হয়ে গেল, কিন্তু কত বৃষ্টিপাত হইল পরিমাণটা পর্যন্ত বলা হয় না। কয়টা স্টেশন আছে যেখানে বৃষ্টিপাত মাপা হবে, আর কয়টা এই যে বাফার স্টক থাকে, বীজের অনেক শ্রেণী আছে, বীজের বাফার স্টক প্রত্যেক জেলায় থাকার কথা। এই সমস্ত ব্যাপারে কোনো রকম রিপোর্টিং হয় না, এগুলি আনতে হবে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ভবিষ্যতের জন্য আমাদেরকে আর সংক্ষেপে কাজ করার কোনো সুযোগ নাই। কৃষি কাজ করতে হইলে প্রকৃতিকে সাথে নিয়ে কাজ করতে হবে এবং যা প্রকৃতির সাথে যুদ্ধ করিয়া আমাদেরকে কৃষি কাজটা করতে হবে। কিন্তু তার জন্য যে ইনপুট যেটা লাগবে, এটা সরকারকে অবশ্যই। আমরা একদমই শেষের দিকে চলে এসেছি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জি ধন্যবাদ, আপনাদেরও ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছিলাম বন্যার ক্ষতি ও প্রভাব নিয়ে। আমাদের সঙ্গে এ বিষয়ে আলোচনার জন্য ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন কৃষিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ সদরুল আমিন। যাচ্ছে অন্য প্রসঙ্গে। শেষ দিনে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকা সফররত IMF প্রতিনিধি দল। নতুন ঋণের সম্ভাব্যতা যাচাই নিয়ে চলছে আলোচনা। এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকে আছেন সহকর্মী সেলিয়া সুলতানা। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সেলিয়া,
$4.5 বিলিয়ন যে নতুন ঋণ কর্মসূচি এবং সহায়তা চাইছে বাংলাদেশ সরকার থেকে, এবং বাংলাদেশ ব্যাংক যেহেতু এই ঋণের দায়ভার নেবে, সেক্ষেত্রে হচ্ছে আজকে IMF এর যে 5 দিনের সফর, সে সফরের শেষ দিন কিন্তু গভর্নর এবং ডেপুটি গভর্নরদের সাথে বৈঠকে বসেছেন। গত 5 দিন ধরে বিভিন্ন মন্ত্রণালয় এবং দপ্তরগুলো থেকে যে ধরনের তথ্য পাওয়া গেছে সেই জিনিসগুলো তারা তুলে ধরবেন, এবং পরবর্তী ঋণ কর্মসূচির জন্য মূলত এই সফরে তারা বলছেন যে তথ্য সংগ্রহের একটি সফর, সেটির উপর নির্ভর করে পরবর্তীতে যে ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলবে সেটির ক্ষেত্রে কিন্তু এটি একটি ভিত্তি হবে। মূলত সামষ্টিক অর্থনীতি এবং নীতিগত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতে সহায়তা করবে। আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই, এবার আলোচনার মূল বিষয়গুলো ছিল মূলত এখন পর্যন্ত আমরা যা জানতে পেরেছি 2026-27 অর্থ বছরের যে বাজেট, সে বাজেটের বিষয়গুলো কিন্তু গুরুত্ব পেয়েছে। মধ্যম মেয়াদী যে পরিকল্পনাগুলো রয়েছে সরকারের, সেটি যেমন গুরুত্ব পেয়েছে, ঠিক একইভাবে 44,000 কোটি টাকার যে বেতন পে স্কেল ঘোষণা করা হয়েছে, সেটির ব্যয় আসলে কোথা থেকে আসবে সেটি নিয়ে কিন্তু আলোচনার বিষয় ছিল এবার। এছাড়া বিদ্যুৎ খাতের যে ক্যাপাসিটি পেমেন্ট, ব্যাংকিং খাতের সংস্কার, এবং ব্যাংকিং খাতে আপনারা জানেন ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ কবে নাগাদ বাস্তবায়ন হবে, এই বিষয়গুলো সামনে এসেছে। এছাড়া সরকারি কর্মচারীদের বেতন ছাড়াও যে নিয়োগ, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, সার ও খাদ্যে যে ভর্তুকি রয়েছে সেই বিষয়গুলো কিন্তু তারা পরিষ্কার জানতে চেয়েছেন। সকাল 9:30 থেকে শুরু হয়েছে গভর্নরের সাথে এই বৈঠক IMF এর প্রতিনিধি দলদের, এবং হয়তো কিছুক্ষণ পরেই আসলে শেষ হয়ে যাবে। পরবর্তীতে হয়তো আমরা জানতে পারবো আরও কী ধরনের বাস্তবায়নের বিষয়। তবে বাংলাদেশ ব্যাংক থেকে বলা হচ্ছে তারা যেহেতু অনেকখানি সংস্কার তৈরি করে এসেছেন এবং এখনও চলমান রয়েছেন, দুর্যোগপূর্ণ যে ব্যবস্থাপনা সেটি ছাড়া বাকি সবগুলোই কিন্তু এখন পর্যন্ত ইতিবাচক সূচকে রয়েছে বাংলাদেশ। এ ছিল মূলত আমার কাছে এখন পর্যন্ত IMF এর যে সফর 5 দিনের আজকে শেষ হচ্ছে তার সর্বশেষ। বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সেলিয়া সুলতানা। এবার বন্দর বাণিজ্যের খবর। টুরিস্ট ভিসা চালু হওয়ায় চাপ বেড়েছে বেনাপোল বন্দরে। এই মুহূর্তে বন্দরের প্যাসেঞ্জার টার্মিনালের সামনে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। আজিজুল, 2024-এর জুলাইয়ের গণ অভ্যুত্থানে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বিরাজ করলে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত সরকার বাংলাদেশিদের টুরিস্ট ভিসা বন্ধ করে দেয়। মেডিকেল ভিসা সীমিত পর্যায়ে চালু থাকলেও আমরা দেখতে পেয়েছি কারণে চাইনা চিকিৎসা সেবা নিতে পারেনি এবং টুরিস্ট ভিসা বন্ধ থাকায় হাজার ব্যবসা প্রতিষ্ঠান যারা ভ্রমণ জড়িত সেই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় এবং লক্ষ লক্ষ মানুষ কিন্তু কর্মস্থান হারিয়ে বেকার হয়ে যায়। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসলেও কিন্তু আমরা দেখতে পেয়েছি ভিসার উপরে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়নি। তবে বিএনপি নেতাদের দিন সরকার নির্বাচনের পর, এই গণতান্ত্রিক সরকার ক্ষমতা আসার পর আমরা দেখতে পেয়েছি ভারত সরকার ভিসার উপরে যে নিষেধাজ্ঞা সেটা প্রত্যাহারের আশ্বাস দেয় এবং সর্বশেষ গত 28শে জুন কিন্তু জুলাই 28শে জুন হচ্ছে ট্যুরিস্ট ভিসা চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেয় এবং কার্যক্রম শুরু হয় এবং চলতি মাসে অর্থাৎ 13 জুলাই থেকে কিন্তু ভিসা সরবরাহ শুরু হয়েছে এবং আমরা কথা বলেছি ইমিগ্রেশন কর্তৃপক্ষের সাথে এবং বন্দর কর্তৃপক্ষের সাথে। তারা আমাদেরকে জানিয়েছেন নতুন ট্যুরিস্ট ভিসায় গতকাল অর্থাৎ 15 জুলাই থেকে কিন্তু বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে ট্যুরিস্ট ভিসায় পাসপোর্ট যাত্রী যাতায়াত শুরু হয়েছে। আমরা কথা বলেছি এখানে যারা যাত্রী সেবায় নিয়োজিত আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে সমস্ত পাসপোর্ট যাত্রী দীর্ঘদিন পরে ট্যুরিস্ট ভিসায় ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াত করছেন তারা যেন নির্বিঘ্নে এবং দ্রুততার সহিত তাদের কার্যক্রম সম্পন্ন করে যাতায়াত করতে পারে, তার জন্য আমরা সব ধরনের সহযোগিতা করছি। তবে সাধারণ যাত্রীরা আমাদেরকে বলেছেন কিন্তু ট্যুরিস্ট ভিসা চালু করলেও কিন্তু এখনও নানান শর্ত অর্থাৎ স্লট সিস্টেমের কারণে তাদের কিন্তু অনেক অর্থ ক্ষতি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তারা জানিয়েছেন যে স্লট সিস্টেম প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে প্রায় 2 বছর পর টুরিস্ট ভিসা চালু হয় আবারও বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত শুরু হয়েছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল স্থলবন্দরে। দেখছেন এ সময়ের বাণিজ্য। পণ্যের রফতানি আয় কমলেও এখনো আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছে সেবা খাত। তবে সেই প্রদীপের নিচের অন্ধকার হয়েছে পরিবহন খাত।
এপিবি বলছে গেল এপ্রিল পর্যন্ত মোটের উপর এ খাতের রপ্তানি কমেছে প্রায় 6%। যদিও সাগরে ভেসে আর সড়কে চলে 1 বছর আগের তুলনায় বেশি আয় এসেছে সড়কে চলে আর সাগরে ভেসে। পণ্য রপ্তানিতে নেতিবাচক প্রবৃদ্ধি নিয়ে গেল অর্থবছর শেষ হলেও এখনও আয় বৃদ্ধির আশার আলো জ্বালিয়ে রেখেছে সেবা খাত। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য গেল এপ্রিল পর্যন্ত 2025-26 অর্থবছরের প্রথম 10 মাসে সেবা খাত থেকে রপ্তানি আয় এসেছে $596.98 লাখ, যা এর আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 3.42% বেশি। সেবা খাতের এই সামষ্টিক আয়ে $115.8 লাখ যোগান দিয়েছে পরিবহন খাত। এক বছর আগে যা ছিল 5.8% বেশি, $122.17 লাখ। মোটের উপর সেবা রপ্তানি আয়ে পরিবহন খাত গতি হারালেও প্রশস্ত হয়েছে সমুদ্রপথ। কন্টেইনার হ্যান্ডেলিং, লজিস্টিক সাপোর্ট, জাহাজের পরিবহন সহ সমুদ্রপথে দেয়া পরিবহন সেবা থেকে গেল অর্থবছরের প্রথম 10 মাসে আয় এসেছে $70.88 লাখ, যা এক বছর আগের একই সময়ের তুলনায় 23.96% বেশি। রপ্তানি আয় বৃদ্ধিতে গতি বেড়েছে সড়ক পথেও। ইপিবি বলছে গেল জুলাই থেকে এপ্রিল পর্যন্ত সড়ক পথে রপ্তানি সংক্রান্ত সেবা দিয়ে আয় হয়েছে প্রায় $63 লাখ, বছর ব্যবধানে বেড়েছে 12.16%। তবে রপ্তানি আয়ের ধসে আকাশ যেন নেমেছে মাটিতে। বিমানে পচনশীল পণ্য রপ্তানি আর ক্রেতার চাহিদা মতো দ্রুত সময়ে পণ্য পৌঁছে দেওয়ার মতো সেবা থেকে এ সময়ে আয় এসেছে $42.69 লাখ, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 32% কম। বড় ব্যবধান 53.33% কমে শূন্যের কাছাকাছি নেমেছে রেলপথে রপ্তানি সংক্রান্ত সেবা থেকে আয়ের পরিমাণ। আর পোস্টাল ও কুরিয়ার সেবা থেকে রপ্তানি আয় 56% বেশি কমে নেমেছে প্রায় $10,000। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। এবার জানাবো ঢাকার পুঁজিবাজারের খবর। সরাসরি চলে যাচ্ছে ডিএসই এর ওয়েবসাইটে। আজ সপ্তাহের শেষ কার্যদিবসে এখন পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা লেনদেন হয়েছে। এই 1.5 ঘন্টা লেনদেনে প্রধান সূচক রয়েছে নিম্নমুখী প্রবণতায় 4.78 পয়েন্ট কমে প্রধান সূচকে এখন পয়েন্ট রয়েছে 5,921.49 পয়েন্ট। তবে সরিয়া সূচকে 1 পয়েন্ট বেড়েছে এখন পর্যন্ত, 1 পয়েন্ট বেড়ে 1,209.94 পয়েন্ট রয়েছে সরিয়া সূচকে। বাছাইকৃত সূচকেও রয়েছে নেতিবাচক ধারা, 8.44 পয়েন্ট এখন পর্যন্ত কমেছে, পয়েন্ট রয়েছে 2,234.45 পয়েন্ট। এবং আজকে এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে যেসব কোম্পানিগুলো শেয়ারে অংশগ্রহণ করেছে, লেনদেন করেছে, সেই কোম্পানিগুলোর মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি 171টি কোম্পানির শেয়ারের দামই কিন্তু কমেছে, অর্থাৎ বেশি পরিমাণের কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে এবং বেড়েছে 130টি কোম্পানির শেয়ারের দাম, অপরিবর্তিত রয়েছে 85টি কোম্পানির শেয়ারের দাম। এবং লেনদেনের কথাও যদি বলি, লেনদেন হয়েছে প্রায় 1.5 ঘন্টায় 369.34 লাখ টাকা। এবং কোন কোম্পানিগুলো কত টাকা লেনদেন করেছে, কারা আছে শীর্ষ 20-এ, সেই চিত্রটি যদি একটু দেখি, 1 নম্বরে রয়েছে টেকনোড্রাকের একটি শেয়ার এই মুহূর্তে ঢাকার পুঁজিবাজারে বিক্রি হচ্ছে 46 টাকা 90 পয়সা এবং এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে এই কোম্পানিটি লেনদেন করেছে 31.97 লাখ। 2 নম্বরে আছে এসিআই ফর্মুলার একটি শেয়ার এই মুহূর্তে ঢাকার পুঁজিবাজারে বিক্রি হচ্ছে 178 টাকা। গতকাল সর্বশেষ এই কোম্পানিটির একটি শেয়ারের দাম ছিল 173 টাকা 30 পয়সা, অর্থাৎ আজ কিন্তু 7 টাকার মতো বেড়েছে এই কোম্পানিটির শেয়ারের দাম। 3 নম্বরে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড রয়েছে, 4 নম্বরে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, 5 নম্বরে রয়েছে ব্যাংক খাতের একটি প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক। এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে যে কোম্পানিগুলো লেনদেন করেছে তার মধ্যে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দামই কিন্তু কমেছে এবং লেনদেনেরও করেছে 369 কোটি টাকার বেশি। তো এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারের এই ছিল সবশেষ আপডেট। সাতক্ষীরায় চিংড়ি রেণুর গুণগত মান পরীক্ষার জন্য ল্যাব থাকলেও নেই টেকনিশিয়ান, আর এতে প্রতি বছর মারা যাচ্ছে কোটি কোটি টাকার চিংড়ি। অকেজো ল্যাবগুলো চালুর দাবি ক্ষতিগ্রস্ত চাষিদের। ব্যবসায়ী সমিতি বলছে, বৈদেশিক মুদ্রা অর্জনকারী এই শিল্পকে বাঁচাতে চিংড়ি রেণু পরীক্ষার ব্যবস্থা না থাকায় চাষিরা আগ্রহ হারাচ্ছে। দক্ষ জনবল চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে, দাবি জেলা মৎস্য কর্মকর্তার। সাগর হোসেনের ছবিতে মমতাজ আহমেদ বাপির রিপোর্ট। সাদা সোনা খ্যাত বাগদা চিংড়ি সাতক্ষীরার প্রধান অর্থকরী মাছ।
এল্লার চরে চিংড়ি চাষ প্রদর্শনী খামারে চিংড়ি রেণুর গুণগত মান ও ভাইরাস পরীক্ষার জন্য গত ডিসেম্বরে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে দুটি ল্যাব বসানো হয়। তবে জনবলের অভাবে অযত্ন অবহেলায় পড়ে রয়েছে ল্যাব দুটি। নষ্ট হতে বসেছে কোটি টাকার ওষুধ ও যন্ত্রপাতি। ৫৫,০০০ ঘেরে ৩০০ কোটি টাকারও বেশি রেণু ছাড়া হয়। তবে এসব রেণুর গুণগত মান ও ভাইরাস পরীক্ষার সুযোগ না থাকায় চিংড়ি একটু বড় হয়েই মারা যাচ্ছে। প্রতি বছরই ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘের মালিক ও চিংড়ি চাষিরা। অবিলম্বে জনবল নিয়োগ দিয়ে ল্যাব চালুর দাবি জানিয়েছে তারা। আমাদের এই রেণু আমাদের পরীক্ষা করে ছাড়ার কোনো লাইন পাচ্ছি না, আঙুল বানা হয়ে সব মারা যাচ্ছে। আমাদের এই এলাকায় কোনো পরীক্ষা কোনো ব্যবস্থা নেই। পরীক্ষা করে ঘেরে দিয়ে যেন আমরা মাছটা ভালো পাই বা আমাদের ব্যবসায় সফল হোক, এটা আমরা চাই। চাষে বাঁচলে আমরা ব্যবসায়ী বাঁচবো, আমরা ব্যবসায়ী বাঁচলে আপনি হাসারি মালিক বাঁচবেন। বাগদা চিংড়ি চাষ করে লসের কারণে অনেকে ধান চাষে, সাদা মাছ চাষে উদ্বুদ্ধ হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দক্ষ জনবলের জন্য চিঠি দেওয়া হয়েছে বলে জানান মৎস্য কর্মকর্তা। ল্যাবটি দ্রুত চালু করার জন্য আমরা আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। সাতক্ষীরাবাসী বিশেষ করে চিংড়ি চাষিরা এই ল্যাব থেকে তাদের যে সুবিধা সেটা তারা পায়। জেলা মৎস্য অফিসের তথ্য মতে সাতক্ষীরায় প্রায় ৬৮,০০০ হেক্টর জমিতে প্রায় ৫,৫০০ ঘেরে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪০,০০০ মেট্রিক টন। সময় সংবাদ, সাতক্ষীরা। ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে আয়োজিত ৩ দিনব্যাপী বিজনেস আইডিয়া কম্পিটিশন ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রাজধানীর উত্তরায় ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ক্যাম্পাসে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম সরকার উপস্থিত ছিলেন। ওয়ার্ল্ড ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর এম নুরুল ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক জাকি ইমাম, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মামুন হাবিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রফি উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় টিম আমার ডক্টর চ্যাম্পিয়ন, টিম গ্রিন জেনেসিস প্রথম রানার আপ এবং টিম ফার্মা গোল দ্বিতীয় রানার আপ হয়। বৈশ্বিক মুদ্রা বাজারে মার্কিন ডলারের বিপরীতে কমেছে ইউরোর দাম, তবে উত্থান দেখিয়েছে পাউন্ড। পতনের মুখে পড়েছে রাশিয়ান রুবল। অসম অর্থনৈতিক প্রতিযোগিতায় দাম বেড়েছে চীনা মুদ্রার। অর্থনৈতিক প্রবৃদ্ধি, মার্কিন ফেডের পূর্বাভাস কিংবা জোটবদ্ধ ভূ রাজনৈতিক উত্তেজনা এমন নানা কারণে বিশ্ববাজারে ওঠানামা করে বিভিন্ন দেশের মুদ্রার দাম। এই যেমন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহাম। এমন জোরালো প্রত্যাশার মুখে ব্রিটিশ পাউন্ডের মূল্য বৃদ্ধি পেয়ে $1.35 পৌঁছেছে। এক সপ্তাহে মুদ্রাটির দাম বেড়েছে প্রায় 1%। আবার মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা, জ্বালানি তেলের দাম ক্রমাগত বাড়তে থাকায় বিনিয়োগকারীরা যখন সংকটের মুখোমুখি, তখন ইউরোর দরপতন হয়ে নেমেছে $1.14 কাছাকাছি। অথচ গত মঙ্গলবারই এক মাসের মধ্যে সর্বোচ্চ দামে লেনদেন হয়েছে ইউরো। এদিকে গেল মে মাসের শেষ দিকে রাশিয়ান রুবল 3 বছরের মধ্যে সর্বোচ্চ $70 পৌঁছলেও বর্তমানে এর মান কমে যাওয়ায় প্রতি মার্কিন ডলার কিনতে গুনতে হচ্ছে প্রায় 78 রুবল। দেশটির জ্বালানির উচ্চমূল্যের ইতিবাচক প্রভাবকে সহনশীল করতেই এমন দরপতনের ঘটনা বলে মনে করছে আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা। অবসরে চীনা মুদ্রা ইউয়ানের মান শক্তিশালী হওয়ায় প্রতি ডলার বর্তমানে বেচাকেনা হচ্ছে 6.76 ইউয়ানে, যা গেল এক মাসের মধ্যে সর্বোচ্চ দাম। চীনের অর্থনৈতিক তথ্যে অসম প্রবৃদ্ধির ইঙ্গিত থাকা সত্ত্বেও মার্কিন ডলারের মান দুর্বল হওয়ায় ইউয়ান এই ঊর্ধ্বমুখী অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। ভারত যুক্তরাজ্যের বহুল প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি কার্যকর হয়েছে। এর মধ্য দিয়ে দুই দেশের হাজারো পণ্যে শুল্ক কমছে বা পুরোপুরি তুলে নেওয়া হচ্ছে। বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় ভারত যুক্তরাজ্যের কম্প্রিহেন্সিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট বা সিইটিএ। এই বাণিজ্য চুক্তি কার্যকরের দিনই চেন্নাই, অমৃতসর, মুম্বাই ও জয়পুর সহ বিভিন্ন শহর থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রফতানি চালানোর উদ্বোধন করা হয়। ব্রিটিশ কর্মকর্তারা বলছেন, এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে ব্যবসা হবে কম খরচে, আরও সহজ ও দ্রুত। চুক্তির আওতায় যুক্তরাজ্য প্রায় সব ভারতীয় পণ্যের ওপর শুল্ক তুলে দিয়েছে। এতে তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, জুতা, রত্ন ও অলংকার, সামুদ্রিক পণ্য, প্রকৌশল সামগ্রী, রাসায়নিক, কৃষি পণ্য ও প্রক্রিয়াজাত খাদ্য সবচেয়ে বেশি লাভবান হবে। অন্যদিকে ভারত ধাপে ধাপে ব্রিটিশ গাড়ি, চিকিৎসা সরঞ্জাম, বৈদ্যুতিক যন্ত্রাংশ, প্রসাধনী, চকলেট, সফট ড্রিঙ্কস, হুইস্কি, মাংস সহ বিভিন্ন পণ্যের উপর শুল্ক কমাবে।
ডিজিটাল পেমেন্ট জগতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান পেপ্যাল হোল্ডিংস কিনে নেয়ার যৌথ প্রস্তাব দিয়েছে স্ট্রাইপ এবং অ্যাডভেন্ট ইন্টারন্যাশনাল। রয়টার্সের বরাতে জানা গেছে প্রতিষ্ঠানটি কিনতে শেয়ার প্রতি $60.50 প্রস্তাব দেওয়া হয়েছে, যার মোট আর্থিক মূল্য প্রায় $5,300 কোটি মার্কিন ডলার। বিশ্বজুড়ে অনলাইন লেনদেনের পরিচিত নাম মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠান পেপ্যাল। এবার এই প্রতিষ্ঠানকে কিনতে যৌথভাবে প্রস্তাব দিয়েছে আরও দুই মার্কিন জায়ান্ট, পেমেন্ট গেটওয়ে স্ট্রাইপ ও প্রভাবশালী প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠান অ্যাডভেন্ট ইন্টারন্যাশনাল। সংশ্লিষ্টদের তথ্য মতে চলতি বছরের শুরুতে গোপনীয়তার সঙ্গে প্রস্তাবটি জমা দেওয়া হয়, যেখানে পেপ্যালের প্রতিটি শেয়ারের দাম ধরা হয়েছে $60.50, যা গত মঙ্গলবারের শেয়ার বাজার বন্ধের মূল্যের চেয়ে প্রায় 28% বেশি, যার মোট আর্থিক মূল্য প্রায় $5,300 কোটি মার্কিন ডলার। বার্তা সংস্থা রয়টার্সের খবর, বিশাল অঙ্কের এই টেক ওভার চুক্তির পেছনে রয়েছে বিভিন্ন ব্যাংক থেকে পাওয়া প্রায় $50 বিলিয়ন অর্থায়নের প্রতিশ্রুতি। তবে আলোচনাটি গোপন হওয়ায় এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি পেপ্যাল, স্ট্রাইপ কিংবা অ্যাডভেন্ট ইন্টারন্যাশনাল। সাম্প্রতিক বছরগুলোতে অ্যাপল পে ও গুগল পে এর মতো প্রতিদ্বন্দ্বীদের তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছে পেপ্যাল। 2021 সালে যেখানে প্রতিষ্ঠানটির বাজার মূল্য ছিল $360 বিলিয়ন, সেখানে তীব্র প্রতিযোগিতায় তা অনেকটাই কমে গেছে। বাজার বিশ্লেষকদের মতে এই চুক্তিটি সফল হলে তা সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ফিনটেক অধিগ্রহণ হিসেবে গণ্য হবে, যা বদলে দিতে পারে বৈশ্বিক ডিজিটাল পেমেন্ট খাতের পুরো সমীকরণ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির জোয়ারে রেকর্ড মুনাফা করতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় চিপ নির্মাতা প্রতিষ্ঠান TSMC। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির নেট মুনাফা প্রায় 59% বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছেন বিশ্লেষকরা। বিশ্বব্যাপী এখন প্রযুক্তির মূল চালিকা শক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। আর এই এআই বিপ্লবের ব্যাকবোন বা মেরুদণ্ড বলা হয় তাইওয়ানের চিপ নির্মাতা প্রতিষ্ঠান TSMC-কে। বিশ্ববাজারের ক্রমবর্ধমান চাহিদাকে পুঁজি করে এবার টানা পঞ্চম প্রান্তিকে রেকর্ড আয়ের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে এই টেক জায়ান্ট। চলতি বছরের এপ্রিল থেকে জুন এই 3 মাসেই কোম্পানিটির নেট মুনাফা বাড়তে যাচ্ছে প্রায় 59%। LSEG স্মার্ট এস্টিমেটের পূর্বাভাস অনুযায়ী গেল প্রান্তিকে TSMC-র নেট মুনাফা দাঁড়াতে পারে রেকর্ড $632.6 বিলিয়ন তাইওয়ানিজ ডলার বা $19.65 বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বজুড়ে এনভিডিয়া সহ বড় বড় টেক কোম্পানিগুলোর চিপের চাহিদা এখন তুঙ্গে। TSMC-র একচেটিয়াভাবে এই বাজার নিয়ন্ত্রণ করায় তাদের মুনাফায় এভাবে লাফিয়ে বাড়ছে, যা পুরো প্রযুক্তি খাতকেই চাঙ্গা রাখছে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের দাবি, মুনাফা যদি $572.5 বিলিয়ন তাইওয়ানিজ ডলার ছাড়িয়ে যায় তবে এটি হবে কোম্পানির ইতিহাসে সর্বোচ্চ ত্রৈমাসিক নিট আয়। একই সঙ্গে এটি হবে টানা 10ম প্রান্তিকে প্রতিষ্ঠানটির মুনাফা বৃদ্ধির অনন্য রেকর্ড। TSMC এসব আয়ের খতিয়ান আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে বলে জানিয়েছে রয়টার্স। এর আগে চলতি সপ্তাহের শুরুতেই দ্বিতীয় প্রান্তিকের রাজস্ব 36% বৃদ্ধির ঘোষণা দেয় TSMC, যা ছিল বাজার পূর্বাভাসের চেয়েও অনেক বেশি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বন্যা কেড়ে নিয়েছে কক্সবাজারের 43,000 কৃষকের জীবিকার ভরসা। ত্রাণ নয়, দ্রুত কৃষি পুনর্বাসন চান ক্ষতিগ্রস্তরা। বীজ ও চারা সরবরাহের উদ্যোগ। শেষ দিনে গভর্নরের সঙ্গে বৈঠকে ঢাকা সফররত IMF প্রতিনিধি দল। নতুন ঋণের সম্ভাব্যতা যাচাইয়ে চলছে আলোচনা। কর জিডিপির অনুপাত বাড়ানোর চাপ। এবং বিদায়ী অর্থ বছরে পণ্যের রপ্তানি আয় কমলেও আলো দেখিয়েছে সেবা খাত। বেশি প্রবৃদ্ধি হয়েছে সমুদ্র ও সড়ক পরিবহনে, গতি হারিয়েছে আকাশপথ। এ ছিল এ সময়ের বাণিজ্যে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দুপুর 12টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ যশোয়া। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।